রাজাকে ভাই, একেবারেই সর্বশেষ কথা যদি আপনাকে বলি, সেনাবাহিনীর প্রধান বলেছেন যে নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ হওয়ার জন্য সেনাবাহিনী একেবারে প্রস্তুত আছে। তিনি অফিসার্স অ্যাড্রেসে এই কথা বলেছেন। আরো কিছু বলেছেন যে সেনাবাহিনী নিয়ে নানা রকম অপপ্রচার বলেছেন, যে যারা করছেন তারা, তাদের বয়স কম, বড় হলে নিশ্চয়ই তারা লজ্জা পাবে। তো আপনি দুইটা এই কথাকে যদি মিলায় উত্তর দেন তাহলে কি বলবেন? ধন্যবাদ ফিরোজ ভাই, আপনাকে এবং আপনার ভয়েস বাংলার দর্শক শ্রোতা। শুনেন, সেনাপ্রধান রে আমরা যাই বলি না কেন, একটা সময় তো উনি একটা ভালো ভূমিকা নিছেন। বিশেষ করে 5ই আগস্টে যখন একটা সময় ছাত্রদের আন্দোলনের পাশে এসে দাঁড়াইছেন। এখন কেউ বলবেন এর আগে তো সেনাবাহিনী গুলিও মারছে, সেটা ভিন্ন আসপেক্ট, সেটা তো অস্বীকার করার কিছু নেই। গুলিও যেমন মারছেন, একটা পর্যায়ে আবার এসে পাশে দাঁড়াইছেন, হয়তো বিবেক নারাজ এসে কিংবা কোনো পরিস্থিতিতে, বা আর কত ছাত্র মরবে, সবকিছু সীমা থাকা চাই, ইত্যাদি ইত্যাদি। আবার উনি যে বললেন যে সেনাবাহিনী নিয়ে নানান জনের নানান কথা বলছে, তারা বাচ্চা, সেটা যদি উনি ওইভাবে দেখে থাকেন এবং ক্ষমা করে থাকেন, সেটা উনি যে খারাপ করেছেন তা বলবো না। আবার নির্বাচন আসলে উনি সেই নির্বাচনটাকে অত্যন্ত গ্রহণযোগ্য করে তুলবেন, বা চেষ্টা করবেন, সেই প্রতিশ্রুতিও ভালো, সবই ঠিক আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইতিমধ্যে তো আমরা নির্বাচনের টাইম লাইন বলেন, টাইম ফ্রেম বলেন, আমরা মোটামুটি পেয়ে গেছি। এবং একটা গণতান্ত্রিক দেশে আপনি নির্বাচন চাইবেন বা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা থাকবে, এটাই স্বাভাবিক। ব্যত্যয় ঘটে, যে আমাদের বাংলাদেশে যে ব্যত্যয়গুলো নানান সময় ঘটেছে, সেগুলোর জন্য অন্য কোনো ব্যক্তিরা দায়ী না, রাজনীতিবিদরাই দায়ী। কারণ আপনার ক্ষমতা ছিনিয়ে নেওয়া হয়েছে রাজনীতিবিদদের কাছ থেকেই। রাজনীতিবিদদের যদি আমল নামা ভালো থাকতো, কর্ম কর্ম ভালো থাকতো, খাদ্য ভালো থাকতো, তাহলে তো আর আসতে পারে না। এইভাবে যদি 111 চিন্তা করেন, সেটাও ওই একই ভাবে আসছে। ইভেন 24-এর যে গণ অভ্যুত্থান হলো একই ভাবে। এগুলা সিভিল গভর্নমেন্ট বা রাজনৈতিক দলের ব্যর্থতার কারণে। আর একটা জিনিস লক্ষ্য করে দেখবেন আপনি, যে আমরা বললামই তো, আমি নির্বাচনের পক্ষে, গণতন্ত্র মনা মানুষ, নির্বাচন দরকার। কিন্তু আপনি যদি মনে করেন, এই যে রাজনীতিবিদ একটা কথা বলে যে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা গেলে, দলীয় রাজনৈতিক দলের কাছে ক্ষমতা গেলেই দেশটা স্থিতিশীল হবে, আমাদের অতীত অভিজ্ঞতা তো তা বলে না। কারণ রাজনৈতিক অস্থিতিশীলতা যখন তৈরি হয়েছে এবং সেনাবাহিনী যখন ক্ষমতা নিচ্ছে, কিংবা 111 আসছে, কিংবা ইউনূস সাহেব আসলো, সেটা তো রাজনৈতিক দলগুলাই ক্ষমতার থেকেই ওখানে চলে আসে, তাদের ব্যর্থতার কারণে। এক। 2 নম্বর, বাংলাদেশে আপনি যতগুলা ইনসিডেন্ট ধরবেন, আপনি যদি বলেন কিভাবে ঘটলো, কেন ঘটলো, সেই প্রশ্নে আমি যাচ্ছি না। আমি যাচ্ছি, যেমন ধরুন বাংলাদেশে কেউ নির্বাচিত সরকার, মানে দলীয় সরকার থাকাকালীন এই বাংলাদেশে 21 আগস্টের গ্রেনেড হামলা হয়েছে, 10 ট্রাকের অস্ত্র মামলা হয়েছে, সিরিজ বোমা হামলা হয়েছে, রমনা বটমূলে আপনার হামলা হয়েছে, তারপরে আপনার রোহিঙ্গা প্রবেশ করছে, 10 লাখের উপরে, 10-12 লাখ রোহিঙ্গা এট এ টাইম প্রবেশ করলো, আয়নাগর হইলো, বিনা বিচারে হত্যা হইলো, শাপলা চত্বরে হত্যা হইলো, সেনাবাহিনী 57 জন অফিসার হত্যা হইলো। এগুলা কিন্তু সব নির্বাচিত সরকারের অধীনে, একদম পরিষ্কার নির্বাচিত সরকারের অধীনে। তো আপনি নির্বাচিত সরকার, তাহলে যেই ঘটনাগুলো বললাম, প্রত্যেকটা ঘটনাই সার্বভৌমত্বের সাথে সম্পর্কিত রাষ্ট্রের। তা রাষ্ট্রের সার্বভৌমত্ব ইন্টারনাল এবং এক্সটার্নাল। রোহিঙ্গা প্রবেশ যেমন এক্সটার্নাল, আপনি ঠেকাইতে পারেন নাই। ইন্টারনাল সেনাবাহিনী হত্যা, শাপলা চত্বরে হত্যা, আয়নাগর, ক্রস ফায়ার, ওসির সামান্য ওসির দ্বারা মেজর সিনা হত্যা, এগুলা কিন্তু সব ইন্টারনাল সার্বভৌমত্ব। এগুলা নষ্ট কিন্তু হয়েছে নির্বাচিত সরকারের সময়। কেউ কেউ দাবি করেন এগুলো আওয়ামী লীগ সরকারের সময় হয়েছে, অন্যান্য সরকারের সময় হয়েছে। কানসাটে বিদ্যুতের জন্য 24টা নিরীহ মানুষকে হত্যা করেছে পুলিশ, সেগুলা নির্বাচিত সরকারের সময় হয়েছে। এগুলা বলার পিছনে আমার কারণটা হলো এই, যে এইগুলা যখন রাষ্ট্রে বিরাজমান থাকে, তখন সেটা রাষ্ট্র না, একটা দেশ হতে পারে। আমাদের একটা ভূখণ্ড হয়েছে, কিন্তু বিগত 53-54 বছরে আমরা কিন্তু এটাকে রাষ্ট্র বানাইতে পারি নাই। কারণ যে কর্মকাণ্ডগুলো ঘটেছে, এটা কোনো সার্বভৌম রাষ্ট্রের ভিতরে ঘটে না, এবং নির্বাচিত সরকারের অধীনে তো নাই। সুতরাং যোগ্যতার মাপকাঠি যদি আনেন, তাহলে আমরা যদি দেখি নির্বাচিত সরকারের কাছে গেলেই দেশটা স্টেবল হবে, কোনো কারণ নাই, কোনো যুক্তি নাই। 53 বছরে তা হয় না। তারপরে কি আমি বলবো যে নির্বাচিত সরকার আসবে না? অফকোর্স আসবে। তার আগে কি দরকার? তার আগে দরকার হলো এই,
যে নির্বাচনের জন্য যে সমস্ত জিনিসগুলো দরকার, আপনি নির্বাচন করবেন কিসের ভিত্তিতে? আপনার তো একটা ফ্রেম, একটা আইনি কাঠামোর ভিতরে তো যখন যে সরকার থাকবে তাকে তো একটা আইনি কাঠামোর ভিতরে রাখতে হবে, তারপর না সরকার নির্বাচন দিবে। এই যে বর্তমান সরকার আছে তার আইনি কাঠামোটা কি? সেই 106-এর মতামতে সুপ্রিম কোর্ট বললো এরকম একটা পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার হতে পারে, কিন্তু তারা তো এইটা বলেন নাই এই সরকার কতজন সদস্যের হবে, এই সরকারের মেয়াদ কতদিন, এই সরকার নির্বাচন দিবেন কত তারিখের মধ্যে, এগুলা কি বলছে? বলে নাই। আবার আপনি আরেকটা জিনিস লক্ষ্য করেন যে আমাদের 5ই আগস্টের পর অনেকেই বলে থাকেন যে 5ই আগস্ট থেকে ইউনূস সাহেব দায়িত্ব নেওয়ার পূর্ব পর্যন্ত দেশে কোনো সরকার ছিল না, এই কথাটা অনেকে বলেন। এখানে আমি সম্প্রতি অনেক চ্যানেলেই বলা শুরু করেছি যে না, এটা সঠিক নয়। কারণ আমরা দেখেছি 5 তারিখে আমাদের সম্মানিত সেনাপ্রধান উনি বলছেন যে আমি আপনাদের দায়িত্ব নিলাম, এখন থেকে একটা গুলিও আর চলবে না এবং প্রতিটা হত্যার এবং প্রতিটা ক্রিমিনাল অফেন্সের বিচার করা হবে, উনি বলেছিলেন। তো এটা ইমপ্লাইড, মানে এটা বুঝাই যায় যে দায়িত্বটা উনি নিছেন এবং এটাকে কনফার্ম করেছেন রাজনীতিবিদরা তার ডাকে সাড়া দিয়ে যখন তার সাথে সাক্ষাৎ করতে গেলেন, সেখান থেকে কনফার্ম হয়ে গেল যে সেনাপ্রধান ওই দায়িত্বটা ওই মুহূর্তে নিছেন। একই সাথে ওই সময় কিন্তু ছাত্র প্রতিনিধি যায় নাই রাজনীতিবিদদের সাথে, আপনি যদি মনে থাকে, এবং সেই ছাত্র প্রতিনিধি সকল 3জন ছাত্র প্রতিনিধি বানানোর একটা ষড়যন্ত্র চলছিল, কোন একজন রাজনৈতিক নেতা সেটা বানানোর চেষ্টা করছিলেন, কিন্তু ছাত্ররা তখন বলছিল যে না, সেনাপ্রধানকে ওনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণ জানাইছিলেন, নিশ্চয়ই আপনার মনে আছে, কিন্তু ছাত্র সেখানে যায় নাই। তারপরে যখন সেনাপ্রধান এইভাবে দায়িত্ব নেওয়ার পর রাজনীতিবিদরা তার সাথে দেখা করলো, একটা পর্যায়ে যখন বঙ্গভবনে গেলেন তখন কিন্তু ওই ছাত্ররা ছাত্র সমন্বয়করা টের পেল যে এখানে একটা ষড়যন্ত্র হচ্ছে, অন্য ভিন্ন 3টা ছাত্রকে, সকল ছাত্রকে সমন্বয়ক বানানোর চেষ্টা করছে কোন রাজনৈতিক নেতা। তখন তারা একটা টের পেয়ে তারা গিয়ে বঙ্গভবনে হাজির হলো, এই হলো কাহিনী। তা সেক্ষেত্রে আমি পরিষ্কার বলতে চাচ্ছি যে ওয়াকারুজ্জামান সাহেব 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত রাষ্ট্রের সরকার প্রধান হিসেবে দায়িত্বে ছিলেন ওনার ঘোষণা মোতাবেক। এবং আপনি লক্ষ্য করে দেখবেন তার আলোকে কিন্তু 7ই আগস্ট, আপনার কি মনে আছে বিএনপি একটা সমাবেশ করলো এবং সেই সমাবেশে কিন্তু পরবর্তী 3 মাসের মধ্যে নির্বাচন দাবি করছিল, আপনার কি খেয়াল আছে? হ্যাঁ, তাহলে এই দাবিটা কার কাছে করছেন? দেশ তো কখনো সরকারবিহীন ছিল না, ওই সময় তো সেনাপ্রধান দায়িত্ব নিছিলেন, তাহলে সেই দাবি কি সেনাপ্রধানের কাছে করছিলেন? এবং সেনাপ্রধান যে দায়িত্ব নিলেন সেটাও তো, যেহেতু শেখ হাসিনা চলে গেছে, চলে যাওয়ার সাথে সাথে পালায়ে গেছেন এবং সংবিধান বিলুপ্ত হয়ে গেছে, সুতরাং ন্যাচারালি ওয়াকারুজ্জামান সাহেবকে দায়িত্বটা নিতে হয়েছে। তাহলে এই যে উনি 4 দিনের দায়িত্বে ছিলেন, তারপরে যে ইউনূস সাহেব দায়িত্ব নিলেন, তার যে ধারাবাহিকতাটা, সেই ধারাবাহিকতাটা তো আপনার জুলাই ঘোষণাপত্রে থাকতে হবে। তা না হইলে সময়ের ব্যবধানে আমাদের সেনাপ্রধান বিপদগ্রস্ত হবেন এই আওয়ামী লীগ দ্বারা। কারণ ইতিমধ্যে আমাদের সেনাপ্রধানকে বিতর্কিত করেছেন ওবায়দুল কাদের, তিনি তাকে মির্জাফর পর্যন্ত বলেছেন। তাহলে এই যে এই সমস্ত কথা যখন একজনে বলতে পারেন, তাহলে তো এইটা যদি আপনি জুলাই ঘোষণাপত্রের ভিতরে না ঢুকান যে 5ই আগস্ট থেকে 8ই আগস্ট পর্যন্ত সেনাপ্রধান দায়িত্ব নিয়েছিলেন, তারপরে বঙ্গভবনে বসে 3 বাহিনী প্রধানের উপস্থিতিতে ইউনূস সাহেবকে দায়িত্ব দেওয়া হলো এবং সেই থেকে ইউনূস সাহেব চলমান, এবং এইটা ঘোষণাপত্রে থাকতে হবে এবং সেখানে ঘোষণাপত্রের ভিতরে ইউনূস সাহেবের মেয়াদটা উল্লেখ করতে হবে কি, উনি 8ই আগস্ট 2024 থেকে 30 জুন 2026 পর্যন্ত উনি সরকারের থাকবেন এবং ওনার দায়িত্ব হবে প্রধান নির্বাহী হিসেবে উনি দায়িত্ব পালন করবেন। কেননা এখানে প্রধান উপদেষ্টা বলতে কিছু নাই, প্রধান উপদেষ্টা বলতে বুঝে রাষ্ট্রপতিকে উনি অ্যাডভাইস করেন, কিন্তু এখন পর্যন্ত তো ইউনূস সাহেব রাষ্ট্রপতির সাথে বৈশাখ চাও খান নাই। তাহলে আপনি নামে থাকবেন প্রধান উপদেষ্টা, কাজে থাকবেন রাষ্ট্রের প্রধান নির্বাহী, আমি কি তরমুজকে আপেল বলে খাবো? এটা হয় নাকি? সুতরাং এটার সাথে আপনি মানে ছবি সরানো মিশন গুলো থেকে এটার কোনো সম্পর্ক আছে কিনা? আমি সেখানে আসছি, এখন মনে করেন মোস্তফা ভাই, আপনার ঘরে আপনার একটা ছবি থাকে, কিংবা একটা স্কুল বা কলেজে একটা প্রধান শিক্ষকের ছবি লাগানো থাকে, নিয়ম ধরেন লাগায়, তো সেখানে যখন প্রধান শিক্ষক উপস্থিত কিন্তু তার ছবিটা গিয়ে আপনি সরাই দিলেন, এটা কি মনে, এটা অর্থ কি দাঁড়ায়? ন্যাচারালি প্রশ্ন আসে, ছবি সরানোর মানেই হলো এই যে রাষ্ট্রপতি কি তাহলে নাই? কেন প্রশ্নটা কেন খুব স্বাভাবিক, কারণ এটা তামাশা না, এটা একটা রাষ্ট্র, এটা ক্লাব না, এটা সমিতি না,
যে আপনি আপনার মতো করে চালাবেন। তাহলে কি দাঁড়াইলো, আপনি যখন রাষ্ট্রপতির ছবিটা অপসারণ করে দিলেন, রাষ্ট্রপতি সিম্বলিক, সারা বিশ্বের যে কোনো লোক যখন বাংলাদেশ হাই কমিশনে ঢোকে কিংবা বাংলাদেশের কোনো এমবেসিতে ঢোকে, ওই ছবি ইন্ডিকেট করে জিএস রাষ্ট্রপ্রধান উনি, অর্থাৎ রাষ্ট্রের পতি, মানে রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি উনি। সেটাকে যখন আপনি রিমুভ করে দিবেন এবং আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিলেন যে হি ইজ নো লঙ্গার রাষ্ট্রপতি, এক। দুই হচ্ছে রাষ্ট্রপতির ছবি, রাষ্ট্রপতি যদি না থাকতো বাংলাদেশে এক কথা, উনি আছেন আমরা জানি কাগজে কলমে, সেক্ষেত্রে তার এটা স্মরণের মানে হচ্ছে কি, যেটা ছাত্ররা দাবি করছিল রাষ্ট্রপতির অপসারণ, ছবি অপসারণ আর রাষ্ট্রপতি অপসারণের মধ্যে খুব বেশি পার্থক্য আছে বলে আমার কাছে মনে হয় না। কারণ বাংলাদেশে ছবি পোড়ানো নিয়ে বহু মামলা হয়েছে, যে ছবি পোড়াইছে শুধু, তাতে যদি মামলা হয় তাহলে ছবি রিমুভ করলেও একটা বিরাট, আমি অফেন্স বলবো না, আমি এক্ষেত্রে ধরবো ভিন্নভাবে, সেটা হলো বিপ্লব হয়তো বা চলমান, এক নম্বর। আর দুই নম্বর হচ্ছে এই ছবি রাষ্ট্রপতিকে সরাইলে সাংবিধানিক সংকট হবে, এটা যারা বলেছিলেন তারা কেন নীরব, তারা কেন নীরব? এখন কি এই ছবিটা সরাইলে তো রাষ্ট্রপতিকে সরানোর সামিল হয়ে গেল, তারা কেন নীরব? কিংবা কিংবা তারা রাষ্ট্রপতি যারা সরাইলো এই সরকার প্রধান বা সরকারের কাছে তারা কোনো ব্যাখ্যাও চাননি, কিংবা সরকার জাতির কাছে কোনো ব্যাখ্যাও দেননি, কিন্তু আলটিমেটলি ছবিটা সরে গেছে। তাহলে কি কোনো সন্দেহ নাই এই মুহূর্তে রাষ্ট্রপতিবিহীন দেশ? এটা একটা কোশ্চেন আসতেই পারে, এক নম্বর। দুই নম্বর, আমি আপনাকে আরেকটা কথা বলছি, সো কল সংবিধানের কথা সবাই বলে বাংলাদেশে, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আপনি যদি 7ই আগস্ট নির্বাচন চেয়ে থাকেন 3 মাসের মধ্যে, তাইলে আমি ধরে নিলাম তথাকথিত মানে যে সংবিধানটা ছিল শেখ হাসিনার সংবিধান, সেটার আলোকে নিশ্চয়ই বলছেন, তাইলে তা না হলে আপনি 7ই আগস্ট নির্বাচন 3 মাসের মধ্যে কার কাছে চেয়েছিলেন? এক নম্বর। কারণ যদি ওই সংবিধান ধরেন তাইলে 8ই আগস্ট 2024 থেকে 7ই নভেম্বর পর্যন্ত 2024-এর মধ্যে 3 মাস হয়। সংবিধানে তাই ছিল যে সংবিধান কি, সংসদ ভাঙার 90 দিনের মধ্যে নির্বাচন। আবার সেখান থেকে যখন ইউনূস সাহেব দায়িত্ব নিলেন, যারা 90 দিনের মধ্যে নির্বাচন চাইলেন ওয়াকারুজ্জামান বা সেনা প্রধানের কাছে, সেখান থেকে এসে তারা আবার তার সাথে সাক্ষাৎ করে বললেন ইউনূস সাহেবের সাথে, আমরা ডিসেম্বর 25-এর মধ্যে নির্বাচন চাই। এই শিফটিং কোন সংবিধান করতে দিল? এটা কোন সংবিধান তাদেরকে করতে দিল যে আপনি তারিখটা চাইলেন? আবার ইউনূস সাহেব লন্ডন ঘুরে এসে বললেন ফেব্রুয়ারিতে হবে, ফাইনালি ফেব্রুয়ারি মোটামুটি একটা দিলেন, উনি বা সরলেন কোত্থেকে? এটার তো একটা আইনি ফ্রেম থাকতে হবে রে ভাই, একটা আইনি ফ্রেম তো থাকতে হবে। সুতরাং আগে এখন পর্যন্ত জুলাই ঘোষণাপত্র তো সঠিক হয় নাই, এই জুলাই ঘোষণাপত্রের মধ্যে 71-এর যুদ্ধ বলেন যাই বলেন সবকিছু এনে ধারাবাহিকভাবে তারপরে ঢুকাইতে হবে যে 5ই আগস্ট 2024 থেকে 8ই আগস্ট 2024-এর ইউনূস সাহেবের দায়িত্ব নেওয়ার পূর্ব পর্যন্ত সেনাপ্রধান দায়িত্বে ছিলেন, সেটাকেও ঢুকাইতে হবে জুলাই ঘোষণাপত্রের মধ্যে। তারপর ইউনূস সাহেবের টাইমটা ঢুকাইতে হবে এবং তাকে স্বীকৃতি দিতে হবে অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে। সেই হিসাবে জুলাই ঘোষণাপত্রের নামকরণও হবে অন্তর্বর্তীকালীন সংবিধান। নয়তো আপনার কোনটাই আপনি বলেন না, আপনিই বলেন না, আপনি সিম্পল লেম সাধারণ এত আইনস্টাইন হইতে হবে না। আপনি ফেব্রুয়ারি 2026-এ নির্বাচন নিলেন কোন সংবিধানে? এক্সিস্টিং সংবিধান তো বলে সংসদ ভাঙার 3 মাসের মধ্যে, যেটা ওয়াকারুজ্জামান সাহেবের কাছে দাবি করা হয়েছিল 7ই আগস্ট আমি মনে করি। তারপর সেখান থেকে সরে গেলেন ডিসেম্বর 25-এর মধ্যে চাই, আবার ফেব্রুয়ারির মধ্যে চাই, রোজার আগে চাই, তো ফিক্সড হইলে ফেব্রুয়ারিতে। কিসের উপরে? এটা তো ক্লাব সমিতি না বা মুখে মুখে বলে দিলাম যা এটা কর তুই, যা এটা কর তুই, এটা রাষ্ট্র। আর এটা যদি আপনি সংবিধানে ঢুকান, সন্নিবেশিত করেন, তাহলে প্রশ্ন আসবে ইউনূস সরকার অন্তর্বর্তীকালীন সরকার ছিল, ঠিক আছে, তার মেয়াদ কোথায়? সে নির্বাচন দিল কিভাবে? তাহলে আপনার কাছে কি মনে হয় জুলাই সনদ নিয়ে একটা ঝামেলা তৈরি হবে? বিভিন্ন দলগুলো আমার কাছে এখন মনে হয়েছে যে আমরা তামাশা করছি, গত ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত একটা তামাশা করছি। এরা চালাবেন রাষ্ট্র, এরা চালান রাষ্ট্র। কিসের ইউনূস সাহেব আর কিসের অন্যান্য রাজনৈতিক দল, ওনারা চালাবেন রাষ্ট্র। ওনারা বুঝেন না যে রাষ্ট্রের একটা আইনি কাঠামোতে থাকতে হয়। আপনি নির্বাচন করবেন, কালকে কিসের নির্বাচন করবেন? এখন তো কোন সংবিধানে করবেন? আগের যে সংবিধান সেটা আপনারা কেউ মানেন নাই, ফেব্রুয়ারিতে ডেট আনছে। তাহলে এখন কি পিআর সিস্টেমে নির্বাচন হবে নাকি স্থানীয় সরকার নির্বাচন আগে হবে? এখন তো ইউনূস সাহেব যা বলতেছেন, যেমন সেনাপ্রধান যে 4 দিন ছিলেন, ওই 4 দিন ছিলেন সেনাপ্রধানের সংবিধানে। আবার 8ই আগস্ট থেকে
এখন চলছে ইউনূস সংবিধানে। তাহলে নির্বাচন যদি কালকে ইউনূস সাহেব ঘোষণা করেন পিআর সিস্টেমে আসেন করবেন, হু উইল চ্যালেঞ্জ ইট? কিংবা স্থানীয় নির্বাচন আগে দিব, হু উইল চ্যালেঞ্জ ইট? আজকে যদি রাজনৈতিক দলগুলা বলে আপনি সংবিধান মোতাবেক দিবেন, তো সংবিধান তো আপনারাও বাইটে খাইলেন। আপনারাই তো সাহেবের সাথে দেখা করে বলছিলেন ডিসেম্বর 25-এর মধ্যে নির্বাচন দেন। এটা আপনি কোন সংবিধানে চাইছিলেন? তো আমার সবকিছু মিলে মনে হচ্ছে আমরা নির্বাচন আদৌ পাবো কিনা, ইউনূস সাহেব থাকতে পারবেন কিনা, আমার সবকিছু মিলে আমি একটা চরম সন্দেহের জায়গায় আছি। বাট আমি ব্যক্তিগতভাবে নির্বাচন চাই, নির্বাচিত সরকারের ক্ষমতা যাক, কিন্তু এটা গয়রহ না, এটা তামাশা না, এটা সমিতি না, এটা ক্লাব না, এটা একটা রাষ্ট্র। দেশকে আগে রাষ্ট্র বানান, আগে দেশটাকে রাষ্ট্র বানান। আপনি দেশ হইছে একটা, দেশ মানে একটা ভূখণ্ড হইছে। 53 বছরে বাংলাদেশে কোন রাজনীতি বাংলাদেশটাকে রাষ্ট্র বানাইতে পারে নাই। যে যখন ক্ষমতায় গেছে তার কায়দা মতো স্বৈরাচার হইতে চাইছে। তা না হলে ইউনূস সাহেব গয়রহ অথর্ব, এই সরকারও কোনো যোগ্যতা নাই। রাজনীতিবিদরা কি করলেন আপনারা? ফেব্রুয়ারি থেকে বসে এখন পর্যন্ত ঐক্যমত্যে আসতে পারেন নাই। ঐক্যমত্যে আসতে পারলে তো ইউনূস সাহেবেরই লাগে না। আপনাদের কিসের মেধা রাজনীতিবিদদের দাবি করেন? বরং বললাম 10 ট্রাক অস্ত্র মামলা, ওই মামলা কি 21 গ্রেনেড হামলা, আয়না ঘর, বিদ্যুতের জন্য কানসার্টে হত্যা, ছাত্র চত্বর হত্যা, সেনা অফিসার হত্যা, সব রাজনৈতিক সরকারের অধীনে হয়েছে। এমনকি 10-12 লক্ষ রোহিঙ্গা ঢুকছে, তাও রাজনৈতিক সরকারের সময়। আবার আপনারা বলেন আপনারা বিরাট বুদ্ধিজীবী, বিরাট জ্ঞানী, আর রাজনীতিবিদ আপনারা বানাইছেন। রাজনীতিবিদরা রাজনীতি বানায়, রাজনীতিবিদ বানায়, এই তো নিয়ম। কি মোস্তফা ভাই, রাজনীতিবিদই তো রাজনীতিবিদ বানায়। তাইলে আপনারা যাকে নমিনেশন দিয়ে রাজনীতি এমপি বানাবেন সেই রাজনীতিবিদ, যেমন সাকিব আল হাসান, শেখ হাসিনা টাইনে আইনে বানাইছে, উনি রাজনীতিবিদ। ফেরদৌস টাইনে আইনে বানাইছে, উনি রাজনীতিবিদ। মমতাজ টাইনে আইনে এমপি বানাইছে, রাজনীতিবিদ। আমি রাজনীতিবিদ না, মোস্তফা ফিরোজ রাজনীতিবিদ না। আবার মোর্শেদ খান মোবাইল ব্যবসায়ীর টাইকাইন না আপনি ফরেন মিনিস্টার বানাই দিলেন। এরা রাজনীতি মানে আপনি জন্য সব মাপ, মানে রাজনীতিবিদরা যারা ডাইকে এমপি বানাবেন সেই রাজনীতিবিদ। কোথায় পাইছেন? আমি চ্যালেঞ্জ করলাম বাংলাদেশের সমস্ত রাজনীতিবিদরে, আপনি একটা সংজ্ঞা দেন রাজনীতিবিদ কাকে বলে। আর রাজনীতিবিদের সংজ্ঞা মোতাবেক যদি মনে করেন পাওয়ারে যাওয়া রাজনীতিবিদ হয়, তাহলে জিয়াউর রহমান রাজনীতিবিদ, এরশাদ রাজনীতিবিদ, ইউনূস সাহেব রাজনীতিবিদ, ফখরুদ্দিন সাহেব রাজনীতিবিদ। আর আপনারা এই সমস্ত লোকের কাছে টাইম টু টাইম নির্বাচন চেয়েছেন, খালি গল্প করেন। আর একটা বিষয়, কিছুক্ষণ আগে তারেক রহমানের একটা বক্তব্যকে আমি কোট করি, সংবিধান কিংবা লিখিত বিধিবিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যাবে না, এই কথা তিনি বলেছেন। এই কথার মাজেজা কি আপনার কাছে মনে হয়? আপনার কাছে আপনার প্রশ্ন করি, উনি ফ্যাসিবাদ বলতে কাকে ফ্যাসিবাদ মিন করছেন সেটা আগে বলেন। আমি সম্ভবত যেটা বলছেন যে শর্ত আরোপ করলে গণতন্ত্র উত্তরণের পথ সংকটে পড়বে। আমার ধারণা যে এই যে জুলাই সনদ নিয়ে যে নানা রকম যে লিখিত পড়িত হইতে হবে, হ্যাঁ, তা নাহলে ফ্যাসিবাদ আসবে, সম্ভবত ওই দিকটা লক্ষ্য করে তিনি বলেছেন। আপনার কাছে কি মনে হয়? ফ্যাসিবাদ বলতে কাকে মিন করছেন প্রশ্ন করছি। ফ্যাসিবাদ বলতে কাকে মিন করছেন, কোন দলকে মিন করছেন? যে যাদেরকে ঠেকানো যাবে না, ফ্যাসিবাদ ঠেকানো যাবে না। ফ্যাসিবাদ তো কোনো আসমানি কিতাব না, ফ্যাসিবাদ তো বিধিবিধান দিয়ে ঠেকানো যাবে না, মানে এটা ইন জেনারেল একটা তাত্ত্বিক আলোচনা হয়তো তিনি করছেন, কোনো কাউকে হয়তো মিন করেননি। না না, যদি তাত্ত্বিক আলোচনা যদি আমি যদি ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে চাই তাহলে সংবিধান বা লিখিত বিধিবিধান দিয়ে ঠেকানো যাবে না, মানে রাজনৈতিক দল যদি ঠিক না থাকে, মানুষ যদি ঠিক না থাকে। সেটা তো ঠিকই আছে, সেটা তো ঠিকই আছে, আপনি চিন্তায় সৎ হবেন। মানুষ তো প্রথম চিন্তায় সৎ হয়, চিন্তায় অসৎ হয়। এখন আসেন, আপনি যদি মনে করেন যে ফ্যাসিবাদ আনতে দিবেন না, কিংবা এক নায়কতন্ত্র আনতে দিবেন না, কিংবা স্বৈরাচার হইতে দিবেন না, তাহলে সবচেয়ে বেস্ট ফর্মুলা তো পিয়ার সিস্টেম। আপনি যদি এটা মনেই করেন, আপনি যদি বিশ্বাসই করেন, তাহলে সবচেয়ে বেস্ট সিস্টেম হলো পিয়ার সিস্টেম। তো পিয়ার সিস্টেম মানে কি? সব যে ভোট দিবে সেই ভাববে আমার প্রতিনিধি পার্লামেন্টে যাবে, নাম্বার 1। নাম্বার 2, শক্ত বিরোধী দল হবে। নাম্বার 3, আন্দোলন সংসদের বাইরে কেউ করতে পারবে না, কারণ তোমার বক্তব্য বলার জন্য তোমার প্রতিনিধি পার্লামেন্টে গেছে। আবার বলে সরকার দুর্বল সরকার হয়, অফকোর্স সরকার দুর্বল হয়। কোন সরকার?
যে সরকার ট্রান্সপারেন্ট না, যে সরকার চিন্তায় সৎ না, যে ব্যক্তি চিন্তায় সৎ না, যে ব্যক্তির স্বপ্ন থাকে আমি স্বৈরাচার হব, সে যদি মনে করে যে না আমার সিট কম থাকবে, আমি দুর্বল সরকার হব, তাইলে আমি প্রেসারে থাকবো এবং আমি সঠিক কাজ করব, তারই দরকার পিআর পদ্ধতিকে সাপোর্ট করার। আর যিনি করবেন না তিনি নিশ্চয়ই চিন্তায় সৎ নন। আমি সেকেন্ড অপশন দিচ্ছি, এটা বাদ দিলাম, আসেন তাইলে স্থানীয় নির্বাচনটা আগে করেন। সেটাও তো মানছেন না, সেটাও তো মানছেন না। কারণ স্থানীয় নির্বাচন যদি আপনি আগে করেন তাইলে পরে কি হবে, আপনার এমপি আগে হইলে তার পছন্দের বাইরে উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান যেতে পারে না। আবার পরে যদি তারপরে যদি এমপি হয় তাহলে তিনজন মিলে একটা নৈরাজ্য তৈরি করার কঠিন হয় যদি আগে স্থানীয় নির্বাচন হয়। কেউ কেউ আবার যুক্তি দিয়ে বলেন যে মার্কা ছাড়া যদি নির্বাচন হয়, স্থানীয় নির্বাচন মার্কা ছাড়া, প্রতীক মানে দলীয় প্রতীক ছাড়া, তাইলে পরে এটা হবে না। এটা বুলশিট। কারণ হচ্ছে আপনি মার্কা ছাড়া দিয়ে দিলেন, কিন্তু ওই সংসদ নির্বাচন যদি আগে হয় তাহলে ওই মার্কা, আনারস মার্কা একজন আছে, কদু মার্কা আছে, কি তরমুজ মার্কা একজন আছে, সবই মনে করেন বিএনপির কিংবা প্রতীক জামাতেরও 3 জন আছে, কিন্তু ওই যে কদু মার্কারে যে এমপি সমর্থন করবে সেই পাশ করবে। এই সমস্ত গল্প বাদ। আপনি পিআরও মানবেন না, স্থানীয় নির্বাচন আগে মানবেন না, আবার যদি বলেন চিন্তায় সৎ হইতে হবে কিংবা ফেসিজম আটকাইতে হবে, সেটার পদ আপনি মুখে বলবেন, অ্যাকশনে যাবেন না, হবে না তো, হবে না তো। আপনাকে চিন্তায় সৎ হতে হবে। আপনি গণতন্ত্রের থিওরি হলো গণতন্ত্র সুন্দরভাবে লালন পালন করতে হইলে দুর্বল সরকার হতে হয়। আবার দুর্বল সরকার সবল থাকে কখন, যখন সে ট্রান্সপারেন্ট থাকে। একটা স্বচ্ছ মানুষকে 500 লোকে ভয় পায়, আবার অস্বচ্ছ লোকেও 500 লোকে ভয় পায়। অস্বচ্ছ লোকের কাছে বন্দুক থাকে, গুলি নিয়ন্ত্রণে থাকে না, স্বৈরাচার সন্ত্রাস তাকেও ভয় পায়। কোনটা বেছে নিবেন সেটা। শেখ হাসিনাকে সবাই ভয় পাইতো, শেখ হাসিনা কি স্বচ্ছ বলবেন? নো। আবার স্বচ্ছ লোকের ভয় পায়। আপনি চুজ করবেন আপনি কোনটা নিবেন। যেমন ফুলের উপর ভ্রমরও বসে, মৌমাছিও বসে। ভ্রমর নেয় বিষ, মৌমাছি নেয় মধু। পছন্দ আপনার। আপনি যদি মনে করেন যে আপনি স্বচ্ছ রাজনীতিবিদ হবেন এবং আপনি চিন্তায় সৎ হবেন, আপনি যত দুর্বল সরকারি হন না কেন আপনি থাকবেন সবল। আপনি তখন পিআর পদ্ধতি বেছে নিবেন কিংবা স্থানীয় সরকার নির্বাচন আগে বেছে নিবেন। আর দুইটার কোনোটাই যদি কেউ না মানে, আমি নিশ্চিত করে বলতে পারি তিনি চিন্তায় সৎ নন, তিনি চেতনায় সৎ নন, এবং তিনি ট্রান্সপারেন্ট নন, এবং তিনি ক্ষমতায় গেলে ভয় দেখাবেন যেভাবে হাসিনা দেখাইছেন।